এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্বে আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাছের আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপায় প্রজনন বা কৃত্রিম প্রজনন যাই বলেন। তা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সির প্রাক্তন CEO এবং ফিশারিজের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর শ্রী তরুণ কুমার চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি শুদ্ধায়ন চট্টোপাধ্যায়। তরুণবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জেনে নেব মাছের আর্টিফিশিয়াল ব্রিডিং বা কৃত্রিম প্রজনন এই বিষয়টি কি? দেখা গেছে যে অনেক দূর দূর থেকে মাছের বাচ্চা, মাছের ছোট জিনিস তো এসব আনতে হয়, তো এতে অনেক অসুবিধা হয়। তো সেই জন্য ওইটাকে
মানুষ উপলব্ধি করে এমন কন্ডিশনে বা এমন সিচুয়েশানে নিয়ে এসছে যে ঘরের মধ্যেই সব কিছু করা যায়। তো ছোট জায়গায় এটা করা যায় এবং কোন ব্যয়বহুল নয় এবং এটা খুব সহজেই হতে পারে। আর এতে খালি টেকনিক্যাল একটু দরকার, তকনিকি সহায়তা তো সব জায়গায় পাওয়া যায় না। তো ভারতবর্ষের বাংলায় এখন সব থেকে বেশি টেকনিক্যাল ম্যান, সে সুবিধা দেখে ওরা নিজেদের কাছে নিয়ে আসে। তারা একটু এমন কিছু পয়সাও চায় না, শিখিয়ে দেয়, একবার শেখালেই শিখে যায়। তো সহজ সব থেকে, সেই জন্যই এইসব করা হয়। মানে বাইরে থেকে দূরে যেতে হবে, অন্য শহরে যেতে হবে, অনেক দূর, ব্যয়বহুল, ট্রেনে করে নিয়ে এলে ওটাতেও অসুবিধে, বাসের ছাদে নিয়ে এলে ওটাও অসুবিধে। এগুলো মাছের বাচ্চার পক্ষে বলা হয়েছে। সেই জন্যই ইনডিউস ফিডিং বা কৃত্রিম প্রজনন করা খুব জায়গা। এবং এতে কোনো মাছের শক্তি কোনো কিছুই কমে না, যা মাছের টেস্ট তাই থাকে। শুধু দরকার ওর পরিষ্কার জল এবং এমন জিনিস থাকে যাতে ওর খাওয়া পায়, খাওয়াতেই সব কিছু হবে। তো আপনি যদি আমাদের শ্রোতাদের আরেকটু বলেন এই বিষয়ে, যে খুব ছোট পরিসরে কম খরচায় কি করে এই পদ্ধতি ব্যবহার করে আমরা আরও অনেক বেশি মাছ চাষ করতে পারি। হ্যাঁ, সে কথা তো আমি আগেই বলেছি যে ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি FFDA আমরা করেছিলাম কি, বড় বড় পুকুর রেখে দিয়েছিলাম ওদের জন্যে এবং ওর সঙ্গে ছোটো পুকুরও আছে। সুতরাং ওরা যদি ছোটো ফার্মে নিজেরা কাজ করে, ও সরকার থেকেও পয়সা পাবে এবং সিড ডাল পয়সা পাবে, টেকনিক্যাল সুবিধাও পাওয়া যাবে। টেকনিক্যাল লোক যে রাজ্যে আছে তারা এসে ওখানে কাজ করে যাবে, এটারও সব সুবিধা আছে। টেকনিক্যাল লোক ব্যাংকেও আছে, টেকনিক্যাল লোক আলাদা ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে আছে, সবাই তো ওখানে চলে যেতে পারে, কারুকেই বলতে পারে যে এইটা করার জন্য ফিশ ফার্ম। ওদের অনেক অধিকার, CEO চিফ এক্সিকিউটিভ অফিসার যে, তার অনেক অধিকার। ওর কাছে ইঞ্জিনিয়ার আছে, ওর কাছে টেকনিক্যাল অফিসার প্রতি জায়গায় 4-5টা করে আছে। চিফ এক্সিকিউটিভ এসে আদেশ করলো তুমি এখানে চলে যাও, এখানে এত একরের ট্যাঙ্ক আছে, 4 একরের ট্যাঙ্ক আছে, জলীয় পদার্থ হাঁটাতে হবে যেগুলো দরকার নেই, সেসবগুলো সব করে দিতে পারে এবং ওর জন্য যে পয়সাও পাবে, হ্যাঁ, ব্যাংক থেকে। এবং এটা এখন সহজসাধ্য হয়ে গেছে, ব্যাংক খুব ভালো মতোই দিচ্ছে। সুতরাং সব কিছুই হয়ে যাবে। এতে যদি ঠিকমতো করা যায়, সে ভারতবর্ষে এই কাজটা খুব ভালো হবে। ভারতবর্ষে সব জায়গাতেই প্রায় আছে, কিন্তু যেটা আন্ডার ডেভেলপড, মানে যেটাতে বিকাশ বেশি হয়নি, গরিব স্টেট, যেমন বিহার, বেঙ্গল তো গরিব বলবো না আমি, আগে ছিল, কেন এখন নেই। এখন এই মাছের ব্যাপারে বেঙ্গল অনেক ডেভেলপ, কেউ কম্পিট করতে পারবে না। আর এখান থেকে সব কিছু রপ্তানি হচ্ছে, কী না যাচ্ছে, চিংড়ি মাছ যাচ্ছে, যাচ্ছে, ও যাচ্ছে, প্রচুর সুবিধা। এই যে কৃত্রিম প্রজনন, এইটা আমরা শুনছিলাম, তো এক্ষেত্রে আমার যেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে এক্ষেত্রে মনে হয়, সেটা হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায় কি করে এই কৃত্রিম প্রজনন সম্ভব, এই বিষয়ে যদি একটু বলেন। কারণ অনেক রকমেরই তো ভৌগোলিক লোকেশান রয়েছে আমাদের রাজ্যে, সেই বিভিন্ন জায়গায় কিভাবে এই ধরনের কৃত্রিম প্রজনন সম্ভব। হ্যাঁ, এটা তো বিভিন্ন জায়গায় পুকুর আর বড় ট্যাঙ্ক ছাড়া এটা হওয়া সম্ভব নয়। তবে কিন্তু একটাই জিনিস হচ্ছে, ভারতবর্ষে গঙ্গা, সোন, সরজু, ব্রহ্মপুত্র, বহু নদী আছে এবং আছে, এইগুলোতে মাছ চাষ প্রচুর হচ্ছে। কারণ আর কৃত্রিম প্রজননের জন্যে একটা সীমাবদ্ধ এরিয়াতেই হতে পারে, অন্য জায়গায় হয় না। যে স্থানটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেটাতেই করা সম্ভব, যেটা ডিকন্ট্রোল হয়ে গেছে, মানে আমাদের কন্ট্রোলে নেই, সেটাকে করা একটু অসুবিধে এবং এটা এখনও বাইরের লোকেরা সম্ভবও করেন না। তবে একটা জিনিস হয়েছে যে এখন দেখা যাচ্ছে যে ড্যাম বা বড় বড় রিজার্ভার, যেমন পাত্রাতুর রিজার্ভার, এখানেও রিজার্ভার আছে, ডিভিসি, এতে তৈরি করবার আগে ডিভিসি রিজার্ভার, জলাশয় বিরাট, ওখানে দুটো জিনিস তৈরি হয়েছে। একটা হচ্ছে ফিশ পাস, ফিশ হোল্ড, মাছ পাস করছে আর মাছ ঢুকছে আলাদা আলাদা যায়। সুতরাং গঙ্গা যখন মিলে যায় ওই সঙ্গে রিজার্ভারের সঙ্গে, তখন ওইগুলো হতে থাকে রিজার্ভারে অটো স্টকিং বা নিজের থেকেই স্টক হয়ে যায়, এই একটা জিনিস। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে রিভারাইন ফিশে, ওখানেও জাল চালায়,
জাল দিয়ে ইউজ হয়, নৌকো করে গিয়ে ওখান থেকে ধরে, ওখানেও ইলিশ মাছ ধরা হয়, ওখানেও কাতলা মাছ ধরা হয়, ওখানেও রুই মাছ ধরা হয়, ওখানে আরও অনেক ভ্যারাইটিস ধরা হয়। এখানে এটার থেকেও মাছ অনেক এসে যাচ্ছে সব জায়গায়। আমাদের এখানে তো জলাশয়ে ভর্তি, কিন্তু এইগুলো ব্যবহার করার জন্যে চাই একটু তকনিকি সহায়তা, মানে কী করে এগুলোকে প্রিজার্ভ করব। যেমন দেখা যায় যে 8 ইঞ্চির কাতলা, 9 ইঞ্চির কাতলা, 10 ইঞ্চির রুই, 5 ইঞ্চির এইগুলো বার করতে নেই, এগুলো জলের মধ্যে আবার ফেলেই দিতে হয়, তার যাতে বড় বড় সাইজের মাছ হয়। এগুলো খুব কম প্রচলিত হচ্ছে, লোকে যা পাচ্ছে তাই উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করছে। এটা একটা বাজে জিনিস। সুতরাং সাইজ দেখে মাছ ভেতরে রাখা উচিত, বড় দেখে ওটা বাইরে বাজার যাবে, তাতে আমাদের ব্রিডিং প্রসেস বা প্রজনন প্রক্রিয়াটা নষ্ট না হয়। সবথেকে ভালো হচ্ছে রিভারাইন বা গঙ্গা বা এর মাছ যেগুলো আছে সেগুলো খুব শক্তিশালী হয়, কেন ওদের অনেক কারেন্ট বা স্রোতের মুখে যেতে হয়, কেউ উল্টো দিকে যাচ্ছে, কেউ সোজা দিকে যাচ্ছে, সেগুলো খুব স্ট্রং, খুব মুভমেন্ট হয় ওদের, খুব সাঁতার কাটে। আর সাঁতার কাটার যে সব জিনিসগুলো আছে ওগুলো খুব ভালোভাবে ডেভেলপ করে। হ্যাঁ, এই হলো একটা সুবিধে যেটা সরকার করতে পারে। এটা খুব একটা প্রচলিত নয়, কেন মানুষ মৎস্য চালক তার রুজি রোজগার চালাবার জন্যে ও চারদিকে যা পাচ্ছে তাই বিক্রি করছে, এটাও একটা বড় জিনিস। এছাড়া আমি দুটো কথাই বলেছি, একটা গঙ্গা নদীতে মাছ, আর এখান থেকেও মাছ কালেকশন হয়। এখানে আর বিশেষ কিছু হয় না, তবে একটা জিনিস হয়ে গেছে কি, এখন সরকারের তরফ থেকে এমন কিছু করা হয় না। যখন শুকনোর সময়, সেই সময় কিন্তু একটা জিনিস করা উচিত, যে মাটি কেটে ওপরে রাখা উচিত। এত সিল্ট বা এত পলিমাটি ওর মধ্যে জমে আছে যে গঙ্গাটা হয়ে যাচ্ছে, জলটা ভাবটা হয়ে যাচ্ছে কম, এপার থেকে ওপার হেঁটে চলে যাচ্ছে। এটা মাটিটা কাটা উচিত, এটা যদি গঙ্গা দূষণ হাঁটাতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা যাই কিছু করি না কেন, কেউ মৃত্যু হলো গঙ্গায় ফেলে দিল, এটাতে পলিউশন হচ্ছে বেশি, এটাতে জায়গাটা খারাপ হলো। কুকুর, বেড়াল, পলিথিন ব্যাগ সবই তো জলের মধ্যে ফেলে দিচ্ছে, এইগুলো পুকুরকে, নদীকে অশুদ্ধ করে দিচ্ছে। এইগুলোও বন্ধ করা উচিত, যেগুলো করণীয় আছে এখন সরকারের বা আমাদের টেকনিক্যাল অফিসারদের। যে আরেকটা হচ্ছে কি, সবচেয়ে বড় প্যাডি কাম ফিশ কালচার, যে ধানের ক্ষেতের মধ্যে মাছ কালচার, মাছ প্রোডাকশন। এগুলো দেখা যায় যখন গঙ্গা ওই প্যাডি বা ধানের গাছ যেখানে লাগানো রয়েছে সেখানে যদি বাঁধ টাইপের একটা পাশে করে দেওয়া হয়, তাতে কী সুবিধা হবে, বাঁধ টাইপের করে জলটা যাতে বেরিয়ে নেওয়া যেতে পারে। আর এইখানে এখন হয়েছে কি, একটা করে সাইক্লোন আসে, তেমন রেমন। এই সাইক্লোনে হলো কি, সমুদ্রের জল সব ভেতরে চলে এলো, প্যাডিকাম ফিশ কালচার যেগুলি করার ছিল বা ধানের ক্ষেতের মধ্যে মাছের কালচার করা ছিল, ওটা হওয়া অসম্ভব হয়ে গেছে এবং রাস্তায় চলে এসছে সব। এখন দেখেও খুব ভালো লাগে না, রাস্তার মধ্যে মাছ লাফালাফি করছে আর মানুষ ওটাকে ধরছে, কিন্তু এগুলো সব জ্যান্ত মাছ, এগুলো খেলে ক্ষতি নেই, এটাতে কোনো অশুদ্ধতা নেই, সে তো দেখতেই পাচ্ছে। এটা হলো রেমল আসার পর। রেমল আসার পর অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে, যেমন সুন্দরবন এরিয়ায় বা বাঙালের ওখানেও অনেক ক্ষতি হয়েছে। তবে সুন্দরবন এরিয়ায় যেসব গাছ ফাছ লাগিয়ে রেখে দিয়েছিল, এতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়নি এবারে। আর অন্যান্য জায়গায় যেমন ঘাটাল, অন্যান্য জায়গায় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে মানুষকে, মানুষও কষ্ট পাচ্ছে আর এও আছে। এইসবগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমরা এতক্ষণ শুনলাম যে বিভিন্ন ভৌগোলিক লোকেশানে কিভাবে কৃত্রিম উপায়ে মাছ চাষ করা সম্ভব। তো এবার যে প্রশ্নটা আমার খুব মন চাইছে আপনাকে করতে, সেটা হলো যে এই যে উষ্ণায়নের কারণে এই যে হিটওয়েভ, আমরা এতদিন ধরে যে হিটওয়েভের কবলে আমরা রয়েছি, এবং আমরা খেয়াল করে দেখলাম যে গত বছর শীতকালে অনেক বেশি দিন পর্যন্ত চলেছে, অর্থাৎ এই যে তাপমাত্রার তারতম্য, উত্থান পতন, মাছ চাষকে এটা কি ক্ষতিগ্রস্ত করছে, না এর থেকে বাঁচার উপায় বা কী, যদি একটু বলেন। হ্যাঁ, তো মাছ চাষের ক্ষেত্রে যে দেখা গেছে
ভারতবর্ষে বা কলকাতায় বা বেঙ্গলে বা অন্যান্য জায়গায় এই যে এক একটা করে সাইক্লোন আসে, একটা করে আসে, যেমন এখানে রেমল এসছিল, এসের পর সব তছনছ করে দিয়ে চলে গেছে, মানুষকে তো তছনছই করেছে, আর তাছাড়া মাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। বড় বড় মাছ সবটা পুকুর থেকে বেরিয়ে গেছে, নদী থেকে বেরিয়ে গেছে, বাইরে থেকে যেসব মাছ সমুদ্রের প্রজননযোগ্য সেগুলোও বেরিয়ে গেছে। সেই জন্য এইসব আনন্যাচারাল এভিডেন্স বা খুব ক্ষতিকারক মাছের পক্ষে। আর আমাদের এখানে বহু জায়গা আছে যেখানে শীতকালে মাছ জমে যায়, যেমন কাশ্মীরে, যেমন দার্জিলিংয়েও দেখা গেছে পুকুরের মাছ জমে গেছে। এইগুলো জমার জন্যে আমাদের করেছিল কি, ভারতবর্ষের ওই ওয়ার্ল্ড ব্যাংক স্কিমে, বিশ্ব যোজনা প্রকল্পে আমাকে পাঠিয়েছিল রোমে, রোমেই ওর হেডকোয়ার্টার, ওখান থেকে আমাদের পাঠালো একটা ফার্মে, যে ওদের ফার্ম কৃষি মৎস্য ফার্ম, ওটা জায়গাটার নাম হচ্ছে সাসারামবাট্টা, এই রোম থেকে হাঙ্গেরি, ওই সাসারামবাট্টাতেই হাঙ্গেরি, ওর পাশেই সব ওই রোমের ওই দিকে পোপাল এইসবের এইসব রয়েছে। এখন দেখা গেছে যে ওখানে গরমকালে যে জুন মাস বা এটা, ওখানে ভারতবর্ষের গরম জুন জুলাই, ওই সময়টায় মাছটা একটু খেলাধুলো করে, মানে বেরোতে পারে। তারপরে শীতকালে ওর আর্দ্রতাটা এত কমে যায় এবং শক্তি -15 ডিগ্রি সেলসিয়াস তারও নিচে চলে যায়, এমন যে চলে যায় সেই সময় মাছগুলো জমে যায়। সেই জন্যে ওখানে কালচার করা হয় ওয়ার্ম ওয়াটার ফিশারিজ। তাহলে ওয়ার্ম রাখবে কী করে, তার মধ্যে ওই হ্যাচারিতে ওইগুলো রেখে দিল, আর ওখানে গরম জল প্রবাহিত করা হয়, যাতে গরম জল প্রবাহিত করবার জন্য ওই শীতে জমা মাছটা উঠে গেল। তারপরে ওখানে এই একই সিস্টেম, একই পদ্ধতিতে ওখানে ইন্ডুস ব্রিডিং করলো, ওখান থেকে ইন্ডুস ব্রিড করে হ্যাচারিতে রাখলো। ওদের আবার সিরিয়ালি হ্যাচারি, ওদের হাত দিতে হয় না কিছু, পাইপ দিয়েই সব চলে গেল, যা কিছু হলো সব পাইপ দিয়ে চলে গিয়ে ওই নার্সারিতে, ওই রেয়ারিং ট্যাঙ্কে আর স্টকিং ট্যাঙ্কে পৌঁছে যাবে, খালি বাল্বগুলো খোলা। এমন সুন্দর হয়েছে ওইটা করা, এটা দেখেও ভালো লাগলো। আমাদের এখানে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই রকম এনভায়রনমেন্ট আমাদের নেই এবং অত জায়গাও নেই। ওদের তো সব সময় জায়গায় জায়গা বেশি, একটা অনেক বড় এরিয়াতে নিয়ে ওর ফার্ম রয়েছে। এইসব এরিয়া তো এখানে দেবে না, এখানে তো পাওয়া যায় না, এখানে তো ধানই বেশি হয়, ধান গম এগুলো। ভারতবর্ষটা কৃষিপ্রধান দেশ, তবে এদের এখানে অনেক জিনিস করছে, প্রন, চিংড়ি মাছ, মাগুর মাছ, শোল মাছ সব। সুতরাং আমি এইটুকুনি বলতে পারি যে ওই জিনিসটা আমাদের এখানে সম্ভব নয়। তবে আমাদের পাঠিয়েছিল যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট এটা করতে পারে, অনেক জায়গায় চেষ্টা করা হয়েছে। এইরকম আমাদের ভারতবর্ষে বহু জায়গায় হ্যাচারি তৈরি হয়েছে, বেঙ্গলেও বহু হ্যাচারি তৈরি হয়েছে, কিন্তু ওগুলো কতদূর সাকসেসফুল আমি দেখবার সুযোগ পাইনি, এবং ওরা হ্যাচারি থেকে কিছু করতে পারছে কি না তার সময়। আর বেঙ্গল থেকে জার্নালস কম বেরোয়, যার জন্য হয় না। ওই এক একটা কোনো সময় 2-4টে জার্নাল বেরোয়, তখন মানুষ বাড়ি বসেও পড়তে পারে। আগেকার দিনে এসব জার্নাল বেরোতে বলে লোকে জানতেও পারতো অনেক কিছু, এখন একটু জানা অসম্ভব হয়ে যাচ্ছে। তো একটাই জিনিস আমি বলতে পারি যে ভালো মতো যদি দক্ষ মানুষ থাকে মাছের, তাহলে অনেক বৃদ্ধি হয়। কিন্তু এখন কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে দক্ষ মানুষ আছে, কিন্তু তাদের রিটায়ার করে গেছে, বাবা। সুতরাং তাদের দ্বারা আপনি বলতে চাইছেন যে টেকনিক্যাল এক্সপার্টিজ খুব দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার, এই দুটোরই কোথাও একটা ঘোরতর অভাব হচ্ছে। সে কারণে মানে যেখানে অতিরিক্ত ঠান্ডা সেখানে গরম জলে মাছ চাষ, আবার যেখানে অতিরিক্ত গরম সেখানে কম্প্যারিটিভলি ঠান্ডা জলে যদি মাছ চাষ করা সম্ভব হয়, সেক্ষেত্রে মাছ চাষিরা অনেক বেশি লাভবান হতে পারে। একদম সত্যি, একদম ঠিক। কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার বা টেকনিক্যাল এক্সপার্টিস কোনোটাই আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব একটা হচ্ছে যে অনেক দূরে ফার্ম, যেখানে দূরেতেই করে ফার্ম বা মাছ চাষ হয়, সেটা থেকে যে ট্রান্সপোর্ট সিস্টেম, রোড ট্রান্সপোর্ট, ওটাতেও অসুবিধে, নিয়ে যাওয়ার কোনো অসুবিধে নেই। রাস্তাঘাট পরিষ্কার না, রাস্তাঘাটের নেই, এইগুলোতে একটু অসুবিধার সম্মুখীন করতে হবে। মানে যতটা যত্ন সহকারে নিয়ে যাওয়া প্রয়োজন, রাস্তাঘাটের কারণে সেটা সম্ভব হচ্ছে না। এর কারণ আরেকটাও জিনিস হতে পারে যে সরকারের তরফ থেকে এটাকে নিয়ে এলে উচিত। সব কিছুই তো
ফার্মার্সরা করতে পারে না। সরকার সবাই চেষ্টা করে কিন্তু কিছু করতে পারে না, এখনও অনেক টাইম লাগছে, আরও উন্নতির সাধন রয়েছে। মানে ব্যক্তিগত পরিসরে এই মাছ চাষ সম্ভব হলেও কিন্তু সরকারি সহায়তা অনেক বেশি দরকার এটাকে আরও একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এইগুলোর সরকারি সহায়তা দেওয়ার সুবিধে অনেক হচ্ছে এবং এখন করাও হচ্ছে। সুতরাং আমরা কৃতজ্ঞ যে সরকার এ বিষয়ে অনেক ধ্যান দিয়েছেন এবং সরকার এগুলোকে করবেন, এগিয়ে যাবে আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের গৌরব আবার ফিরে আসবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তরুণবাবু। আপনাকেও অনেক ধন্যবাদ। ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্বে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মাছের আর্টিফিশিয়াল ব্রিডিং বা কৃত্রিম প্রজনন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সির প্রাক্তন সিইও এবং ফিশারিজের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর শ্রী তরুণ কুমার চক্রবর্তী এবং সঙ্গে আমি শুদ্ধায়ন চট্টোপাধ্যায়। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।